পরদিন সকাল ৭:৪৫ লেকচার গ্যালারি তখনও বলতে গেলে একদম ফাঁকা। রিনি ক্লাসে ঢুকে সোজা চলে গেল নিজের পছন্দের ৪ নম্বর রো এর কর্নার সিটটায়। টেবিলের ওপর সত্যি সত্যি রাখা রয়েছে ক্যাফেটেরিয়ার বেস্ট কোল্ড কফির কাপ, আর তার নিচের চেপে রাখা একটা ছোট্ট স্টিকি নোট। নোটটিতে পরিপাটি অক্ষরে লেখা, অ্যাসাইনমেন্টের কপি যেন কাল সকালের মধ্যে আমার টেবিলে থাকে। আর কফিটা খেয়ে চুপচাপ ক্লাস করবি, কোনো নাটক নয়। এস এস রিনি কফির কাপে চুমুক দিয়ে মুচকি হাসলো। শেহজাদ ভাই, খেলা তো কেবল শুরু। ঘড়ির কাঁটায় ঠিক ৮টা বাজতে ক্লাসে ঢুকলেন লেকচার শাহরিয়ার শেহজাদ। আজকে পরনে ডার্ক ব্লু ফর্মাল শার্ট আর ব্ল্যাক ট্রাউজার্স। বরাবরের মতোই রাজবাড়ি চেহারা। পুরো ক্লাস এক নিমিষে শান্ত হয়ে গেল। লেকচার দেওয়ার ফাঁকে ফাঁকে শেহজাদ কয়েকবার অনিচ্ছা সত্ত্বেও রিনির দিকে তাকালো। প্রতিবারই দেখলো রিনি কফিতে চুমুক দিচ্ছে আর খুব ভাব নিয়ে চশমার ওপর দিয়ে তার দিকে তাকিয়ে ভুরু নাচাচ্ছে। শেহজাদের ইচ্ছে করছিল কলমটা সোজা রিনির দিকে ছুঁড়ে মারতে, কিন্তু ক্লাসের অন্য ২৫ জোড়া চোখের সামনে নিজেকে একদম শান্ত রাখতে হলো। ক্লাস শেষে সবাই বের হয়ে যাওয়ার পর রিনি ইচ্ছে করে একটু ধীরে সুস্থে ব্যাগ গোছাচ্ছিল। শেহজাদ ডেস্ক থেকে নিজের ল্যাপটপ আর ফাইল গুছিয়ে রিনির বেঞ্চের সামনে এসে দাঁড়ালো। গম্ভীর গলায় বলল, কোল্ড কপি পেয়েছিস? এবার শর্ত অনুযায়ী কাজের কথা আয়। উকিলের সাথে কথা বলেছি, মিউচুয়াল ডিভোর্সের ড্রাফট রেডি। রিনি কফির খালি কাপটা ডাস্টবিনে ফেলে খুব নির্ভাবনায় বলল, আহা স্যার, এত তাড়া কিসের? মারতো তো একদিন হলো। আমার শর্ত কিন্তু ১ মাসের ছিল। আর তাছাড়া আজকে কিন্তু বিকেলের দিকে ডিপার্টমেন্টের করিডোরে আপনাকে আমার সাথে হেঁটে হেঁটে কথা বলতে হবে। সবাই দেখুক আমাদের নতুন হ্যান্ডসাম স্যার কতটা ফ্রেন্ডলি। তুই কি আমার পেশাদারিত্ব নিয়ে ছিনিমিনি খেলছিস রিনি? শেহজাদ একটু নিচু কিন্তু কঠোর গলায় বলল, ভার্সিটিতে যদি কোনো গুজব ছড়ায় তবে ডিপার্টমেন্ট হেড আমাকে কি বলবেন ধারণা আছে? তাহলে খালামণিকে ফোন দিয়ে বলি যে আপনি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য ব্ল্যাকমেল করছেন। রিনি ফোনটা পকেট থেকে বের করার ভান করলো। শেহজাদ এক হাত বাড়িয়ে রিনির হাত থেকে প্রায় ফোনটা কেড়ে নেওয়ার মতো করে আটকে দিল। ওকে ফাইন, তুই জিতলি, কিন্তু করিডোরে কোনো ফালতু ড্রামা করবি না। বিকেল ৪টা। লাইব্রেরির পাশের করিডোরে মৃত্যু বাতাস। রিনি আর শেহজাদ পাশাপাশি হারছে। রিনির হাতে কয়টা বই, আর শেহজাদের গাম্ভীর্যপূর্ণ চেহারায় স্পষ্ট বিরক্তি। দূর থেকে ক্লাসের কিছু জুনিয়র আর সহপাঠী তাদের দেখে ফিসফিস শুরু করে দিয়েছে। সবাই ভাবছে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট রিনি হয়তো কোনো জটিল রিসার্চ প্রপোজাল নিয়ে নতুন স্যারের সাথে ডিসকাস করছে। শোন রিনি, হাঁটার গতি কমিয়ে শেহজাদ বলল, ৩ বছর আগে আমি পরিস্থিতি সামলাতে না পেরে কাবিনে সই করেছিলাম। এটা সত্যি, কিন্তু তুইও তো তখন ছোট ছিলি না। তুই কেন না করিস শুনি? রিনি হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার চোখের দুষ্টমির আড়ালে থাকা সত্যিটা এক মুহূর্তের জন্য যেন বাইরে বেরিয়ে আসতে চাইল। তবে পরক্ষণে নিজেকে সামলে নিয়ে হালকা হেসে বলল, কারণ আমি দেখতে চেয়েছিলাম কোরিয়া গিয়ে অহংকারী শেহজাদ ভাই কতটা বদলে যায়। কিন্তু এসে দেখলাম চেহারা বদলেছে, হাবভাব বদলেছে, কিন্তু মানুষটা সে আগের মতোই দায়িত্ব জ্ঞানহীন রয়ে গেছে। কথাটা শেহজাদকে একটু ধাক্কা দিল। সে কিছু বলতে চাবে, ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে আম্মু। শেহজাদের মুখের রং এক মুহূর্তে বদলে গেল। রিনি মুচকি হেসে বলল, ধরো ধরো, খালামণির ফোন। দেখি কি বলো। শেহজাদ চকিতে চোখে রিনির দিকে তাকিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যাঁ আম্মু বল। অপর পাশ থেকে শেহজাদের আম্মু অর্থাৎ রিনি খালামণির চড়া গলা ভেসে এলো। শেহজাদ, তুই নাকি দেশে ফিরেছিস আর সোজা ভার্সিটিতে জয়েন করেছিস। আমাকে একটা বার জানানোর প্রয়োজন মনে করলি না? আর শোন, রিনি আমাকে সব বলেছে। শেহজাদ চোখ বড় বড় করে রিনির দিকে তাকালো। রিনি তখন ২ আঙুলে ভিটকি সাইন দেখিয়ে বেঞ্চি কাটছে। শেহজাদ ঢোক গিলে বলল, আম্মু মানে? রিনি কি বলেছে? রিনি বলেছে তুই নাকি ওর ডিপার্টমেন্টের স্যার। খালামণি বেশ আনন্দিত গলায় বললেন, খুব ভালো হয়েছে, তুই আজই সন্ধ্যায় রিনিকে সাথে নিয়ে বাড়ি আসবি। ৩ বছর ধরে তোদের সংসারটা আটকে আছে, এবার আমি আনুষ্ঠানিকভাবে তোদের বৌভাত দেব। শেহজাদের হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে স্তম্ভিত হয়ে রিনির দিকে তাকালো, আর রিনি মিষ্টি একটা হাসি দিয়ে বলল, স্যার গাড়িটা কিন্তু সময় মতো ক্যাফেটেরিয়ার সামনে রেডি রাখবেন।
বাই। শেহজাদ ফোনের ওপাশে নিজের আম্মুর একটানা দিক নির্দেশনা শুনে কেবল হাহাকারের মতো একটা শব্দ করলো, আম্মু তুমি একটু শান্ত হও, আমি রিনিকে নিয়ে বাড়ি আসছি। ফোনটা কেটে দিয়ে শেহজাদ কয়েক সেকেন্ড চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। মাথাটা রিনরিন করছে। কোরিয়া পিএইচডির কঠিন থিসিস ডিফেন্সে দেওয়াও বোধহয় এই ক্লিনির 1 ঘন্টার ড্রামার চেয়ে সহজ ছিল। বিকেল 5:30। ডিপার্টমেন্টের পেছনের পার্কিং লটে শেহজাদের ব্ল্যাক কালারের সেডাল গাড়িটা দাঁড়িয়ে আছে। রিনি খুব সানগ্লাস চোখে দিয়ে বেশি মহারানীর মতো এসে গাড়ির সামনে দরজা খুলে প্যাসেঞ্জার সিটে বসে পড়লো। শেহজাদ ড্রাইভিং সিটে বসে বেল বাঁধতে বাঁধতে আর চোখে তাকালো। তুই আম্মুকে ফোন দিয়ে কি বানিয়ে বানিয়ে বলেছিস? বউ ভাত, তোর কি মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? রিনি একদম শান্ত ভঙ্গিতে ব্যাকটেরিওলজির মোটা বইটা কোলের উপর রেখে বলল, আমি তো মিথ্যে কিছু বলিনি। খালামণি জিজ্ঞেস করলো, শেহজাদ কেমন পড়াচ্ছে? আমি বললাম, খুব ভালো। এতই ভালো যে উনি আমাকে বাড়ি নিয়ে গিয়ে বিশেষ টিউটোরিয়াল দেওয়ার প্ল্যান করেছেন। তারপর খালামণি বাকিটা নিজে নিজে বুঝে নিল। রিনি, দিস ইজ নট এ জোক। শেহজাদ গাড়ির ইঞ্জিন স্টার্ট দিয়ে একটু রাগী গলায় বলল, আম্মুর হাই প্রেশারের প্রবলেম আছে। তুই ভালো করে জানিস 3 বছর আগে আইসিইউ নাটকটা উনি কেন করেছিলেন। এবার যদি আবার কিছু হয়। এই তো, ভাইটা তোমার এখানেই, তাই না? রিনি সানগ্লাসটা মাথার উপর তুলে শেহজাদের দিকে একদৃষ্টিতে তাকালো। দুষ্টমির ভাবটা এক নিমিষে উধাও। 3 বছর আগে খালামণির অসুস্থতা দোহাই দিয়ে তুমি কাবিনে সই করিয়েছিলে, আর পরদিনই ইমার্জেন্সি ফ্লাইট বলে কোরিয়া পালিয়েছিলে। একটা ফোন করা তো দূরের কথা, কোনোদিন জানতেও চাওনি এই নাম কাওয়াতে বিবাহিত ট্র্যাক্টর নিয়ে একটা সাধারণ কলেজ পড়ুয়া মেয়েকে কি পরিমাণ টোল আর আত্মীয়দের কথা শুনতে হয়েছে। কথাগুলো শোনা মাত্র শেহজাদ ব্রেক কষে গাড়িটা রাস্তার একপাশে দাঁড় করিয়ে দিল। করিডোরের হালকা মেজাজে রিনির আড়ালে যে এতটা ক্ষোভ জমা ছিল তা শেহজাদের খেয়ালই হয়নি। শেহজাদ স্টিয়ারিং হুইলে হাত রেখে নিচু গলায় বলল, আমি জানি আমি ভুল করেছি রিনি, কিন্তু আমি তোকে এভাবে বাঁধে ফেলতে চাইনি। আমি ভেবেছিলাম তুই নিজের লাইফ নিয়ে এগিয়ে যাবি। একটা কাবিননামা ঝুলিয়ে রেখে কিভাবে কেউ এগিয়ে যায় স্যার। রিনি বাঁকা হেসে ইউন্ডশিল্ডের দিকে তাকালো। তাই এখন খেলাটা আমার নিয়মে হবে। 1 মাস তুমি আমার পেছনে ঘুরবে, আমার সব আবদার শুনবে, তারপর দেখবো তোমার এই অহংকার আর পলায়ক বৃত্তি কতটা সত্যি। আর হ্যাঁ, আজ বাড়িতে গিয়ে কিন্তু খালামণির সামনে হ্যাপি কাপল এর অভিনয়টাই করতে হবে। কোনো ডিভোর্সের কথা উঠলেই আমি কেঁদে কেটে একাকার করে দেব। শেহজাদ একটা দীর্ঘশ্বাস ফেলে গাড়ি আবার চালু করলো। তুই একটা জ্যান্ত বিপদ। আশাফিয়া রিনি, ধন্যবাদ স্যার। এবার গাড়ি চালান। খালামণি ইলিশ মাছ আর পোলাও রান্না করে অপেক্ষা করছেন। ঘণ্টাখানেক পর ওরা যখন শেহজাদের ধানমন্ডির বাড়িতে পৌঁছালো, দরজায় দাঁড়ানো খালামণি শেহজাদের আম্মু রিনিকে দেখেই একগাল হেসে জড়িয়ে ধরলেন। আমার লক্ষ্মী মেয়ে, এই বান্দরটা তোকে এত বছর কষ্ট দিয়েছে, তুই তাও ওকে ক্ষমা করে দিলি? খালামণি শেহজাদের দিকে একটা কড়া দৃষ্টি দিয়ে বললেন, ভেতরে আয়, আজকেই কাজের সাথে কথা বলবো। সামনের মাসেই তোদের গায়ে হলুদ আর রিসেপশন। শেহজাদ সোফায় বসতে গিয়ে রিনির দিকে তাকালো। রিনি তখন খালামণির কাঁধে মাথা রেখে শেহজাদকে দেখে একদম দেবীর মতো নিষ্পাপ এক হাসি উপহার দিচ্ছে। শেহজাদ মনে মনে ভাবলো, কোরিয়ায় 4 বছর খেটে থিসিস পেপার জমা দেওয়াটা পানিবাদ ছিল। এই 1 মাস আমার আসল পিএইচডি পরীক্ষা হতে যাচ্ছে। রাতে খাওয়ার টেবিলে খালামণি হঠাৎ বললেন, ও হ্যাঁ শেহজাদ, রিনি বলছিল তোদের নাকি কাল সকালে একসাথে স্পেশাল স্টাডি সেশন আছে, তাই আজ রাতে রিনি এখানেই থাকুক, কাল সকালে তোরা একসাথে ভার্সিটি যাবি। শেহজাদের মুখে থাকা পানির গ্লাস এক মুহূর্তের জন্য থমকে গেল। সে চোখ বড় বড় করে রিনির দিকে তাকালো, আর রিনি প্লেটে আরেকটু খাসির মাংস নিতে নিতে মিষ্টি গলায় বলল, হ্যাঁ খালামণি, স্যার তো বলেছেন আমাকে অ্যাডভান্স রিসার্চ এর একটা রাত জেগে পড়ার মতো স্পেশাল অ্যাসাইনমেন্ট শেখাবেন। শেহজাদের মনে হলো কাল সকালের কফিতে চিনি না মিশিয়ে বিষ মিশিয়ে আনা দরকার ছিল। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় বন্ধুরা।